গৌরীবাটি গ্রামে যদি কেউ দুধের ব্যবসা করে, দইয়ের ব্যবসা করে, তার দই আর কেউ খাবে না, বলে বদ হজম হয় আর মদ খেলে ভালো থাকি। কি খবর সত্য না মিথ্যা? বাঁশ বাগানে যদি একটা মদের দোকান থাকে, শুধু সরকার পারমিশনটা যদি থাকে, তার কোনো ভয় নাই, বসে থেকে 1 লাখ টাকা বিক্রি করবে, এই গরমে খুঁজে খুঁজে চলে যাবে, সেখানে বসে বসে খাবে। আর আপনি যে 5 টাকার দই নিয়ে বের করেছেন, তাও বিক্রি হবে না। দূর তো দই খায় নাকি? মদ খেলে বাড়বে বড়, আর দধি খেলে হবে খড়। খল খল ঘরে ঝগড়া লাগবে, ছেলের পেট খারাপ করে তোমার জন্য, তোমাকে দধি নিতে না বলেছিলাম না? কি কায়দা আছে গো? যত ডাকবেন তত পাবেন রস, আর নাক লাগলে পাবেন নাকি? খেজুর গাছের রস আছে, তুমি এমনি বার করতে পারবা? যদি না কাটো, হাঁড়ি যদি না বাঁধো, হায় গায়ে সাথে পাকে বাঁধা পড়ো না। এখনই আসছে ভাই, অভাবে থাকবে না। পয়সা না দিলে আমি বিয়ে করব না রে, লগ্ন বসটা করিয়ে আমি পলাইয়ে যাব রে। কি লগ্ন বসটা করে দেবো? বেনারসি চাই, টপুর চাই, নাহলে তো হবে না। এখন এখানে কি হয়েছে? সাজকাই তোমার একটা ঝুট্টা জায়গা ভুলাইয়া গোরাস গালি গালি বিকে সুরা ডাইটে বিকেলে চোরকে ছোড়ো সাধুকে মারা পতিকে লাগাও ফাঁসি, ধন্য কালী যোগিতারি তামাশা দুখ লাগাও হাসি, গোকা দোকে কুত্তা পুষে উস্কা বাছুরে ভুকা, সম্বন্ধী কই আচ্ছা খিলাইও মেরা মা বাপকে রাখি রুখা। মা বাপকে খেতে দেওয়ার হলে আমার বউয়ের গায়ে বাত ধরে, বাত, হাঁটু কোন কোমর কোন কোন, আর তার মা যে এখানে যে 1.5 মাস পড়ে আছে, তার শরীরের বাত রোগ ভালো হয়ে গেছে। ভাবতে পারেন? তাহলে এই সব মেয়েকে বিবাহ করলে তোমাদের ভজন সাধন এগিয়ে যাবে, মানে নরকে যাবে। ওই জন্য বিয়ে যদি করবি, চরণ দেখে বিয়ে করবি, মুখ দেখে বিয়ে করবি, মরবি। যে দেখতে বেশি ফর্সা তার নাই কোনো ভরসা, যে দেখতে কালো সে গ্যারান্টিতে আলো। আমি সত্য কথাগুলো বলি, আপনাদের প্রাণে লাগবে। বলে কেন? দুর্গা ফর্সা বলে সকলে দুর্গাকে দেখতে যায়, আর কালী কালো বলে তাকে কেউ দেখতে যায়? হ্যাঁ, বলি কালী কেন কালো বলতে পারো? তোমাদের আমাদের পাপগুলো গায়ে মেখেছে বলে তাই দেখতে মাকে কালো। কিন্তু না, আচ্ছা কৃষ্ণ যে এনেছো জয়পুর থেকে, একে দেখতে কেমন? কালো। বলছি কালো নয়, তোমার চোখটা কালো। বলে কি করে? কালকে সকালবেলা প্রমাণ করবেন, তারপরে না হয় পেমেন্ট দেবেন। আমি গ্যারান্টি দিয়ে কথা বলি, আমি কাশ্মীরি আপেল আজও বলে গেলাম। সূর্যের দিকে তাকাবেন, তারপর নিচের দিকে তাকাবেন। সূর্যের দিকে তাকানোর পরে আপনি এখানে কি দেখতে পাবেন? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাবেন। পাবেন তো? তাহলে একটা সূর্যকে দেখে যদি আপনি এই দিকে থাকেন, অনন্ত কোটি সূর্যের উদয় আমার গোবিন্দের হৃদয়ে। হৃদয় গৌর হরিবল হরিবল। তাহলে অনন্ত কোটির জ্যোতির্ময়কে কি এই পাপ চোখে দেখা যায়? শ্যামা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মনে তো বলে না কালো। কালো রূপের দিগাম্বরী, কালো রূপের দিগাম্বরী, হৃদয় পদ্ম করে মোর আলো রে। শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। কি বাবা, কৃষ্ণ কালো? কালী কালো? আমরাই কালো করে দিয়েছি তাকে। আমাদের পাপগুলো তাকে দিতে দিতে সে নিজেই পাপ রূপী কালী মেখে কালো হয়ে গেছে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আরে কালো যদি না থাকে, রাধার আলোটা যাবে কি? এক্ষুনি আসবো সেই জায়গায়। এবার মেয়ে দেখা হয়ে গেল, দুজনে দেখা দেখি হয়ে গেছে, এবারে বিয়ে হবে। এইবারে বিয়ে রেডি, আর দেরি করা যাবে না, সময় অনেক হয়ে গেছে, চলো বিয়েটা করি। এইবারে ছেলের ঘরে পালকি পাঠিয়ে দিয়েছে। এখন বিয়ে তো হয় নাকি পালকিতে? হ্যাঁ না তাড়াতাড়ি করে বলবেন, হাসলে হবে না। কি গা, এখন বিয়ে কিসে হয়? টাটা শুনু, উত্তর জানে না, সব কীর্তন শুনতে বসছে বোকার দল। আরে পাগলা, এখন বিয়ে হয়। হ্যালো, তাই ব্রাহ্মণ আর ঘটক মরে গেল।
জানে না, আমার বাপও জানে না। আমার বাবা লোকের কাছে গর্ব করে বলে আমার মেয়ে খুবই ভালো, আর আমার মাও রান্না করতে করতে বলে আমার মেয়ের মতো কেউ। সখী বুঝবি দুদিন পরে টের পাবি, জীবন বিজ্ঞানের ক্লাস যখন শুরু হবে রে। কায়দা আছে গো, কায়দা আছে। এখানে কীর্তন হচ্ছে বলে মা তাড়াতাড়ি করে জায়গা পাবে না বলে আগের দিকে এসে বসে গেছে। এখন বাবা জানে মেয়ে আর উপযুক্ত আছে, আমি যাব না। এখন ছেলে ফোন করছে, হ্যালো তুমি কোথায়? আমি বাড়িতে। আমি বাড়িতে আছি গো। দেখবে এখন তাড়াতাড়ি আসো না, এই একটা সুযোগ এসছে। কি করে যাই বলো তো? বাবা যে দুয়ারের কাছে বসে বসে চা খাচ্ছে, বাবা গান শুনতে যায়নি। ঠিক তো, তুমি তো বলবে কালকে পরশুদিন পরীক্ষা আছে জীবন বিজ্ঞানের, তুমি বলবে বাবা স্যার এক্ষুনি এসছে ঘনশ্যামের বাড়িতে পড়াতে এসছে, আমি জীবন বিজ্ঞানের ক্লাসটা নেব, স্যার এক্ষুনি ফোন করেছে বলে তুমি আমি বাবাকে কি করে মিথ্যা বলবো? তুমি একদিন যদি বাবাকে না মিথ্যা বলো তাহলে সারাটা জীবন আমার ঘাড়ে বসে খাবে কি করে? চলে তো আসবে। কিরে মা কোথায় যাবি? মা বাবা স্যার এখনই ফোন করেছে, পরশুদিন জীবন বিজ্ঞানের ক্লাস পরীক্ষা আছে তো স্যার বলছে এইটুকু সময় একটু দেখিয়ে দেবো, তাড়াতাড়ি আয়। আরও 2-4 জন যাচ্ছে, তাই আমি যাচ্ছি। মানসী যাচ্ছে, পিয়ালি যাচ্ছে, শেফালি যাচ্ছে, আর আমিও ঘুরে যাচ্ছি, দীপালি। ঠিক আছে মা সাবধান। আমি তোকে না বাবা আমি চলে যাব বাবা, বাবার হারমোনিয়াম, বাবার তবলা, বাবার সুর, বাবার গান, আমি ঠিক চলে যাব। কি কাকা বলতে পারি তোর শাশুড়ির মতো না? হ্যাঁ কি গো, বাবার গান, বাবার সুর, বাবার তবলা, বাবার হারমোনিয়াম, তা বাবারই তো সব। বাবার প্যান্ডেল, বাবার মাইক, আর বাবা আমার শ্রোতা। শুনলে পরে না হলে ব্যথা। হরিনাম করিয়া সাইকেলটা নিয়ে বেরিয়ে, আরে তাড়াতাড়ি সাইকেলটা ফেলে দিয়ে আসো। আরো কন্যাশ্রী সাইকেল দরকার নেই, ফেলো। মেয়েটা ভাবলো তাহলে আমার স্বামীর মোটর সাইকেল আছে, আমি যাকে বিয়ে করতে চলেছি। ঠিক রাস্তায় উঠে ওদিকে, দেখো তুমি মাস্কটা পরে নাও। বলে কেন? আরে পাগলি মাস্ক না পরলে তোকে চিনে ফেলবে। দেখেছ কেমন কায়দা? সরকার বাহাদুর করোনা ভাইরাস দিয়ে একটা লাভ করেছে, মুখে জালমু লাগিয়ে দিলে কেউ আর চিনতে পারে না। মিথ্যা কি সত্য মিলিয়ে নাও, বাস্তবের সঙ্গে মেলাও, হচ্ছে কিনা। হ্যাঁ প্রতিদিন স্কুল হচ্ছে, রবিবার দিনও স্কুল হচ্ছে। মরে যাই তোর পড়ায়। হ্যাঁ কি যে পড়িস তাও জানি। হ্যাঁ বাঁচা রাস্তা করছি, দাঁড়া দাঁড়া, এত আকপাক কেন? কোথায় যাবি? মরার তো টাইম হয়ে গেছে, আর বেঁচে কি হবে? আমরা তো সারদা আছি বাবা। দাদু যদি বাঁচবি তাহলে বিয়ে কর। একটা থেকে ফোন দেবো আমি। এই দেখো কি সুন্দর কথাগুলো। এই মোবাইলটা যদি ওই মেয়েদেরকে বলো এই মোবাইলের জন্ম কোথায় বলতে পারবে? হ্যাঁ মোবাইল আমেরিকায় হয়েছিল, তোর বাপ বানাইছিল। শোন, আমেরিকার মানুষ এখনো জন্ম হয়নি মোবাইল বানাবে। মোবাইল বানিয়েছিল দিল্লির মানুষ। তাহলে তুই গাইবি আয়, আমি গাইছি তুই শোন, তারপরে শোনার পরে উত্তরটা দিবি। পাগল ছেলে কে? তোর বাপ বানিয়েছিল? দাঁড়া চুপ করো, তোমার কাগজ ফেলে দাও, আমার শাস্ত্র শুনে নাও। মোবাইলের জন্ম কোথায়? কেউ আবিষ্কার করতে পারে, তার সূত্রপাতটা কে করেছিল? তোমার কাগজে আছে? তোমার কাগজে আছে সূত্রপাত কে করেছিল? ইতিহাসেও নাই, মহাকাব্যে আছে, মহাভারতে পড়বে দেখতে পাবে। জানাই ভারতে তা আছে, মহাভারতে। মহাভারত খুঁজলে দেখতে পাবেন। অন্ধরাষ্ট্রর ধৃতরাষ্ট্রের কাছে একটা ছেলে বসেছিল যার নাম সঞ্জয়, যাকে দিব্য জ্ঞান দিয়েছিল কৃষ্ণ, যে তুমি এখানে বসে কুরুক্ষেত্রের কথা দেখতেও পাবে আর শুনতেও পারবে। আর ওইখান থেকে তোর আমেরিকা টাচ করলো। তার আগে কোথায় ছিল দেখা আমাকে, দেখা। তোর
বলেছি আমার মহাভারত থেকে। তার আগে কোথায় ছিল দেখা? তার আগে নাই ফুটুডুম, এত সোজা। ওই জন্য 82 বছর যায়নি তো দাঁত পড়ে গেছে। দেখ কাশ্মীরি আপেল দেখছিস তো, দেখলে লোকের লোভ হবে। তাই আমাকে বলতে দে, তার তুই শোন। দেখ রথটা উড়ে চলে যাচ্ছে, রথটা দেখে বিজ্ঞান আবিষ্কার করলো প্লেন, তার আগে করতে পারছিল? আর কেনকে দেখে ট্রেনের সৃষ্টি করেছে, তার আগে ছিল নাই ফুটুর ডুম। ডুম জ্বালা কোম্পানি তো লোকে ধার করা বুদ্ধেই আমেরিকা। হ্যাঁ, আজ ভারত আছে বলে আমেরিকা আছে, চাষ হয় বলে ওরা খেতে পায়। চাষি যদি না চাষ দেবে, আমেরিকা মরে কখন ডুমের মতো ডুবে যাবে। হ্যাঁ, মোবাইল যেমন ভালো, মোবাইল তেমন খারাপ। মোবাইলের ভালো নাম জানে যে মোবাইল আবিষ্কার করেছে, তাকে জিজ্ঞাসা করবি যা। আমি তো ক্লাস 4 পড়ি, এখানে MA পাস ছেলে আছে, জিজ্ঞাসা কর মোবাইলের ভালো নামটা কি। মোবাইলের ভালো নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র। দূরের ভাষা কাছের কেন্দ্রে শোনা যায়, কিন্তু আমরা কিছু বলি না হ্যালো। কেন হরে কৃষ্ণ বলতে পারিস না? কি কেউ বলে বাবা? কেউ বলে না। তাহলে সঞ্জয়ের মাথা থেকে মোবাইলের জন্ম, আর সঞ্জয়ের মাথা থেকে টিভির জন্ম। টিভির ভালো নাম হচ্ছে দূরদর্শন। দূরের জিনিস কাছে দর্শন করা যায়, তাই তার নাম দূরদর্শন। এখন তবু তার আছে বাবা টিভিতে, আর কিছুদিন পরে দেখবি তারও থাকবে না, এমনি আসবে। তবে সে তারটা আমরা এই চোখে দেখতে পাবো না, তারও একটা তার আছে। যেমন কিছুদিন আগে একটা ল্যান্ড ফোন ছিল, তার তার ছিল, সে তারগুলো বিজ্ঞানী উঠিয়ে দিয়ে ভাসমান চিত্তে তার করে দিয়েছে টাওয়ারের মাধ্যম দিয়ে, তাই আমরা এসে ধরতে পারি। নাকি ভুল বললাম? সেই ফোনটা সব জায়গায় নিয়ে যেতে পারি না, কিন্তু এই ফোনটা নিয়ে যেতে পারি। তাহলে জীবন বিজ্ঞান মানে, জীবন বিজ্ঞান মানে তোমার জীবনের দায়িত্বটা তো আমি নিলাম। এই তো জীবন বিজ্ঞানের ক্লাস নিল। কিন্তু খল হয় কেন না? তারা দেখাশোনা করে না বলে, ব্রাহ্মণ রাখে না বলে, সমাজ করে না বলে, তাই তাদের জীবনে খল হয়। বিদায় গৌর হরি বল। আচ্ছা আচ্ছা দাদু তুমি বলো, তোমার সঙ্গে ঠামির সঙ্গে কোনোদিন খল হয়েছে? তোমার ছেলের বউর সঙ্গে খল হয় কেন? খল হয় এই কারণে, ওরা তো লাভ করে বিয়ে করেছে। হ্যাঁ, দেখা নেই শোনা নেই, কোন জাতির কন্যা দেখতে নেই, বিয়ে করলো। তাহলে মরবি না তো কি করবি? মর। ইঁদুর যেমন ধান খেলে বাঁচে, আবার বেশি ধান খেলে কি হয়? হরি বল। ধান বেশি খেলে জ্বালা, আবার না খেলেও জ্বালা। ये दिल्ली का लड्डू होते हैं, जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी और भी पछताएगा। निताई गौर हरि बोल। এবারে সাধনা বিয়ে হতে যাবে। এবারে ধীরেন কি করেছে গো? মাথায় পাগড়ি বেঁধেছে। কি গো? তাহলে বিয়েতে কিসে যাবে? পালকিতে। পালকির ভালো নাম কি? শিবিকা। আর চলছে গো হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে, তরুণ তলে, অরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে শ্যামের মামের আই এসেছে, এবার মজা লেগেছে, শ্যামের মামের আই এসেছে, এবার মজা লেগেছে। যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, ওরে যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো। কাকে চেনা যায় না গো? মানিক লালে যায় না তারে চেনা গো। আরে মানিক লালে যায় না তারে চেনা গো। শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে। আপে আনন্দ শুনিয়া যে সানাইর রসালে, আনন্দ শুনিয়া যে সানাইর রসালে। হবে দেবে, দেবে তো? এখন আমি টাকা ছাড়া কিছু জানি না, দাও তাহলে হবে, নাহলে হবে। আরে না না বসো, সবাই ছটপট করো না, আমি একটু মজা করতে পারি না তোমাদের সঙ্গে?
ও ননদে শ্বশুর শ্বশুর বাড়ি হ্যাঁ বসে খাওয়া দিতে পারিস না, শুধু বাড়ি যাবে। সেই আবার ঘি যত খাবে বলে দাদা আমার কিছু খেতে ইচ্ছে হয় না, কেন না শুধু একটু ঘি দিলে আমার খাওয়া হয়ে যায়। আমি বলি দাঁড়া তোরে ঘি খাচ্ছি, এই গরমে ঘি খাবি না, 1 চামচ নেবে 2 চামচ নেবে 3 চামচ 4 চামচ দিচ্ছি। সে বলে তাহলে আর দুটো অন্ন দাও। আমি বলি পরে তুই টেটটা পাবি, দাঁড়া আর একটু দিলাম। বলে দাদা দারুণ দারুণ। খাওয়ার পরে ঘন্টা 2 পরে সব বেরোচ্ছে। দাদা এখানে খেয়েছি এখানে বেরোচ্ছে, মাল আর থাকছে না। আর ঘি খাবি? হ্যাঁ পর খাওয়া বাবা জিদ্দল, আর খাবি? প্রতিটা জিনিস লিমিটেড থাকা দরকার, বেশি খেলে ঠকবি, ঘি খাওয়া বন্ধ। ঠিক তেমনি মিষ্টি দোকানে যারা থাকে দেখবেন তারা কিন্তু কোনোদিন মিষ্টি খেতে ভালোবাসে না। আর তোমরা যে মিষ্টি কিনতে যাও বলে ও আছে খেতে পারে না, আমি যদি 100 দিন থাকি না গামলা শুদ্ধ মুখ লাগিয়ে খেয়ে নেব। কিন্তু আপনিও একদিন থাকার পরে আপনারা খেতে ইচ্ছে হবে না। ঠিক তেমনি পাকাল মাছ পাঁকের মধ্যে থাকে, তার গায়ে যেমন পাঁক লাগে না, আপনার সংসারের মধ্যে থাকবেন, সংসার যেন আপনাদেরকে জড়িয়ে ধরতে না পারে, তবেই হবে সাধনা। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি বল হরি। আচ্ছা বিয়ের পরে পরের দিন সকাল বেলায় ঘরে যাচ্ছে গো রাজার দুলালি সীতা বনবাসে যায় রে, গানটা আছে না? আর তারপরে বৌমা যখন ঘরে গেল, শাশুড়ি মা, তোমরা বৌমাকে প্রণাম করো? হ্যাঁ বলে বাবা এ আবার কি কথা? হ্যাঁ কথা তো। আচ্ছা শাশুড়ি মা প্রথমে প্রণাম করেছে, হিসাবটা বুঝিয়ে নাও। যখন বরণ ডালা নিয়ে বরণ করে, কে করে? শাশুড়ি মার না কে করে? ও দেখবি দেখবি একদম ফাটি দেবো, একদম শিরাই দিয়ে দেবো, একদম নিতাই গৌর হরি বল। এখন হয়েছে কি, শাশুড়ি মা তো বরণ করে বরণ ডালা নিয়ে, তাহলে বরণ কাকে করা হয়? লক্ষ্মী কি? গানটা আছে তো, গাও দেখি, গাও গাও মা গাও। এই তো, এসো মা লক্ষ্মী ভুল গালগুলো গাইছে দাদু, এ ঠিক গান গাইলো? পুরো ভুল গানটা। দেখো আমার গানটা ভালো করে শুনে নাও। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো ছেলা কাট ধরে। এই হাসি যেন ধরে না একদম। বলে বাবা এটা কি করে হলো? হিসেবটা বুঝিয়ে নাও। আরে বৌমা ঘরে আসছে কেন? শাশুড়িকে 2 দিন পরে বৃদ্ধাশ্রমে পাঠাবে বলে। কি মিথ্যা? যে তোমাকে বরণ করে নিল তাকে খেতে দেওয়ার জন্য তোমার গায়ে বাত ধরে গেল, তাহলে তোরও তো ছেলে হবে। আজকে তুই খেতে দিলি না, তোর ছেলে তোকে ঘরে আর গৌরী বাটিতেও রাখবে না, কলকাতা গোবিন্দপুরে রেখে আসবে তোকে ওই বৃদ্ধাশ্রমে। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখাই ওপারে ওপার। আমার সাদের আসবাবপত্র আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু যে আশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কি গানটা ভুল না আমার বলাটা ভুল, না আপনারা গানটা গাইলেন ঠিক না ভুল? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে না অন্ধকার করে। শঙ্খ বাজিয়ে তোকে ঘরে এনেছি না 2 দিন পরে তোকে বৃদ্ধাশ্রমে পাঠাবো বলে আমি তাই এসেছি। হিসাবটা বুঝে নাও। এই তো সেই সংসার, দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কাল সাপের নিচে সুতিয়া রয়েছি, জানি না কখন কি হয়। দেখতে দেখতে বাড়ি গেল, আর ওইখানে 6 মাস পরে পুষ্প চয়ন করতে গিয়ে সকাল বেলায় ধীরনের গায়ে বজ্রপাতে ধীরেনের মৃত্যু হলো। আর ধীরেনের মৃত্যু হয়নি গো, ধীরেনের বিবেকটাকে মৃত্যু দিয়েছে ভগবান। কাকে? ধীরেন যাকে, যার কোলে মেয়েটাকে দিয়েছিল, সেই মানিকের মৃত্যু হয়ে গেছে। কানতে কানতে মেয়ে আসলো বাবার বাড়িতে।
সকলে অবাক, পাড়া প্রতিবেশীও ঘৃণা করেছে ওই সাধনাকে। ছোটবেলায় মাকে খেলি, যৌবনে স্বামীকে খেলি, এর মুখ দেখা পাপ। তাই সেই সাধনা নিজেই নিরুপায় একদিন বাবাকে বলেছিল মাছ ধরতে, মানা আজকে সাধনা নিজেই গেছে শিলাবতী নদীতে মাছ ধরতে, আর মাছ ধরে বাজারে বিক্রি করে। একদিন কি করেছে গোবিন্দ আর সইতে পারলেন না, তাই নিজে একটা কালো পাথর হয়ে গেল। আর ওই কালো পাথর হয়ে সাধনা যা বলতো ওই দাঁড়িতে তাই ওজনে হতো। কেউ 1 কিলো নেবে, ওই পাথরটাকে বলে দিলেই 1 কিলো হয়ে যেত। কেউ 500 নেবে, বলে দিলেই 500 হয়ে যেত। দেখতে দেখতে বহুদিন যায়। একদিন সদানন্দ বাবাজি দেখতে পেল চকচক করছে জ্যোতির্ময় আলো, মাছের দাঁড়িতে বিষ্ণুশিলা শালগ্রাম। ছুটে গিয়ে সাধনাকে বলছে, মা আমি তো তোর দোকানের নাম দিয়েছি, আমায় কিছু দে ভিক্ষা। সাধনা মা বলছে, এই নাও পয়সা করি। বলছে, আমি ওটা নেব না, আমি একটা জিনিস চাইবো, তুই দিতে পারবি? সাধনা না জেনে অবলা নারী তো বলে ফেললো, বলছে তোর এই কালো পাথরটা আমাকে দে। সাধনা বলছে, বাবা গো, আমি স্বামী হারানোর পরে এই পাথরটাকে বুকে নিয়ে আমি রাতের বেলা শুয়ে থাকি, তুমি আমার কাছ থেকে একে নিও না। সাধনার কাছ থেকে জোর করে চোখের জল দিয়ে বাবাজি নিয়ে গেলেন বিষ্ণুশিলা শালগ্রাম। আর সাধনা বড় একা হয়ে গেল গো। মনে করে গোবিন্দের কথা, মনে করে মানিকের কথা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরের মায়া খান জেগেছিলে অভিমান, ভালোবাসারে আদালতে কেন দূরে সরে গেলে? সুরে সুরে আজও কাঁদি, আজও একা আছি। মন বলে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি। তোমার সমাধি যেন ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সদানন্দ কে? কে? আমি তোর আরাধ্য দেবতা। শোন, আমি ছিলাম সাধনার কাছে, ভালোই ছিলাম, আমাকে রেখে দিয়ে আয়। কে তুমি? তোমাকে রাখবো আমি? এতে তোর সর্বনাশ হবে। হোক, তবু আমি তোমাকে দেব না গোবিন্দ। তুমি আর সর্বনাশ আমার করতে কি বাকি রেখেছো? আমি চেয়েছিলাম সংসার করবো না, তুমি আমায় সংসার করিয়েছো, সন্তান দিয়েছো, পরিবার বাড়িয়েছো, বিনিময় তোমার কাছ থেকে আমার সাধন ভজন কমে গেছে। কে তুমি? আমার কাছে আছো
তবু জানি না আছো কোনে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই না, শুনবো না? শুনছি কি? শুনিনি তো, তাহলে গাইবো না। যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে কেন প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা আজও দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। একই খেলা কে ভাজানে। যে কথা বলো তাই শুনে যাও, যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হরিনামে ভরিয়ে তুলল তার হৃদয়কে। সকাল বেলায় সদানন্দের দুই ছেলে মারা গেল। সকলে কাঁদছে, সদানন্দের চোখে জল নাই। সকলে বলছে আরে পুত্রের জন্য মানুষ কামনা করে, আর তোর পুত্র মরে গেছে, তুই কাঁদছিস না, হাসছিস কেন? বলছে ওগুলো আমার পুত্র নয়, এগুলো তোর পুত্র নয় না, ওগুলো শুধু আমার ছিল অভিনয়। মরে গেলে কেউ আমার নয়, আমিও কারোর নয়। এই পৃথিবীর পান্থশালায় কেউ আসে কেউ যায়, এরা আমার কেউ নয়। তুমি জানো রামায়ণে লেখা আছে বিভীষণের পুত্র যখন মারা যায়, কে? তরণী সেনকে কে মেরেছিল? বিভীষণই মেরেছিল। কি বিভীষণ বলল না যে ওটাও বোধহয় রাবণের চর? আর তাই রাম জেনে না জেনে বাণ নিক্ষেপ করতে তরণী সেনের মৃত্যু হলো। তখনই বলছিলে তুমি পিতা হয়ে ছলনা করে বিভীষণ তুমি তরণীকে মারলে কেন? বলছে তোমার হাতে মরলেই যে বীরগতি প্রাপ্তি হয়ে বৈকুণ্ঠে যাবে গো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি এর জন্য তোমায় অভিশাপ দেব, দাও। বিশ্বে তুমি সব পাবে কিন্তু তোমায় কেউ পুজো করবে না। তাই আজ পর্যন্ত বিভীষণের পুজো কেউ করে না। আর বিভীষণ যদি না থাকতো রাবণ নিধনটা হতো না গো। চলো দেখতে দেখতেই আনন্দের আত্মকারায় স্ত্রীও চলে গেল। আর যেই সবাই চলে গেছে অমনি কি করেছে, সদানন্দ মনের আনন্দে শালগ্রামকে নিয়ে পুজো করে। আর দৈব নিয়ে বলছে কালকে সকালবেলায় তোকে আমি বজ্রপাতে মৃত্যুদণ্ড দেব। সকালবেলায় সদানন্দ স্নান করে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে শালগ্রামকে। যদি বজ্র পড়বে আগে তোর ওপরে পড়ুক, তারপরে আমি মরবো। দেখো ভক্তও শক্ত নয়, এ যে ভক্ত দাসের শক্ত কাঠের নৌকো গো, হঠাৎ করে ডুবে যাবে না। ভগবান অবাক হয়ে গেলেন, এ কি রে বাবা, আমি তোকে অভিশাপ দিলাম আর তুই আমাকে মাথায় নিলি? বলে প্রভু মরবো তো সকলে, আগে তুমি মরো তারপর আমি মরব। বলে দেখ এত কষ্ট করে যখন তুই মরলি না, আমি তোকে কয়েকদিনের মধ্যে ফাঁসিতে চড়াবো।
তখনই শালগ্রামকে কোলে নিয়ে সদানন্দ কি বলেছিল জানো? গোবিন্দ, আমার ফাঁসিতে যেতে আমি রাজি, কিন্তু তুমি আমায় বলো না আমার ফাঁসি দেখতে তুমি যাবে তো? ভালো না, আমার যে আর কেউ নেই গো। দৈবাদক্রমে সাধনা মা না খেতে পেয়ে তিনিও পালিয়ে যাচ্ছে বৃন্দাবনে। দেখা হলো সদানন্দের সঙ্গে, আর সেই সদানন্দের বাড়িতে থাকলো। গ্রামের কিছু কতিপয় মানুষ নালিশ জানালো মুর্শিদাবাদের রাজার দরবারে। ঘোড়ার পিঠে করে টানতে টানতে নিয়ে গেলেন কাকে? সদানন্দ বাবাজিকে। পড়ে থাকলো সাধনা, আর সাধনা কাঁদছে, গোবিন্দকে ডাকছে, আর ওদিকে তার রায় হয়ে গেল। কাল দুপুর বেলায় তোমার হলো ফাঁসি। কেন না? তুমি অজানা অচেনা একটা ছোট্ট কন্যাকে নিয়ে এসে তুমি তার প্রতি খারাপ ব্যবহার করেছো, এই জন্য তোমার সাজা হলো ফাঁসি। আর এদিকে রাতের বেলায় সাধনাকে বলছে গোবিন্দ, সাধনা মা, কালকে আমার সদানন্দের ফাঁসি রে, 12টার সময় আমাকে একটু নিয়ে মুর্শিদাবাদে চল না রে। সাধনা কেঁদে বলছে, বাবা আমি এত পথ কি করে যাব? বলে তুই আমায় কোলে নিয়ে রাধা নাম জপ কর, আর জপ করতে করতে আমি ঠিক তোকে মুর্শিদাবাদে নিয়ে যাব। সকালবেলায় সাধনা মা তিনি কি করলেন? শালগ্রামকে নিয়ে চোখের জল দিয়ে নয়নটি বন্ধ করেছে, আর ঠিক মুর্শিদাবাদের রাজ দরবারের কাছাকাছি হয়ে গেছে। এমন সময় খবর আসলো, কে যেন বলে দিল আর গিয়ে লাভ নেই, সদানন্দের ফাঁসি হয়ে গেছে। আছাড় খেয়ে পড়লো সাধনা, ঠিকরে পড়লো হাত থেকে বিষ্ণুশিলা শালগ্রাম। আর যেই পড়ে গেছে, ওই শালগ্রাম থেকে একটা বালক হয়ে গেল যে দ্বিতীয় সদানন্দ। আর সদানন্দ আস্তে আস্তে করে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে, আর সদানন্দের মুখে কালো কাপড় দিয়েছে। বলো সদানন্দ, তোমার মনে আর কোনো আশা আছে নাকি? সদানন্দ বলছে, আমার আর একটা আশা। কি? যে আমার কাছে আসবে বলেছিল তার সঙ্গে আমার আর দেখাটাই হলো না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাগিনি পানে চোখ বিলেছি, বাইরে পানে আমার হৃদয় পানে হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার আশার আশায় বসে রইলাম, তোমার কৃপা পাব বলে, হরিদিন কবে শেষ হবে, হরিদিন কবে শেষ হবে। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, তোমায় ডাকবো বলে ভেবেছিলাম, তোমায় ডাকা হলো না।
ফাঁসির দড়ি গলায় দিয়েছে সদানন্দে। দাঁড়াও, কে? দাঁড়াও, ও সদানন্দ নয়, ও নিরানন্দ। আমি সদানন্দ। ছুটে গিয়ে সদানন্দের গলার ফাঁসিটি নিয়ে গোবিন্দ নিজেই পড়ে নিলেন। ভক্তাধীন ভগবান চিনে ফেলেছে সদানন্দ তার মালিককে। ফাঁসির দড়ি হয়ে গেল বনমালা, আর লুটিয়ে পড়লেন সদানন্দের চরণে। আর কেঁদে কেঁদে সদানন্দ বলছে, চরণ ধরিতে দিও গো আমারে, দিও না, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিলে জড়ায়, ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরায়। স্খলিত শিথিল কামনারি ভার, বহিয়া বহিয়া ফিরি কত আপনারি বলে গেথে নিও যেও না, দিও না সরায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। সাধনা নয়ন জলে বুক ভাসিয়ে পড়ে আছে পথের ধুলাতে, আর এদিকে ফাঁসির সময়টা চলে গেছে। সকলে অবাক, দুজনকে দেখতে একই রকম, কে আসল আর কে নকল খুঁজে পাচ্ছে না। দেখতে দেখতে ফাঁসির টাইমটা চলে গেল। মুক্তি করে দিলেন সদানন্দকে। তুমি কে? শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ দেখিয়ে আবার শালগ্রাম হয়ে গেল। সাধনাকে নিয়ে তুমি বৃন্দাবনে চলো, আমি তোমায় পরীক্ষা করেছিলাম। তুমি যে আমার মানিক লাল, তোমাকে আমি অভিনয়ের বজ্রপাত দিয়ে সরিয়েছিলাম। দেখেছিলাম যে আমার সাধনা মা তোকে ভুলে যায় না তোকে ভালোবাসে। আমি দেখলাম এখনো তোর ভালোবাসাটা কমেনি রে। তুই যেমন সাধনাকেও ভালোবাসিস, সাধনাও যে তেমনি তোকেও ভালোবাসে, সেটা যে মুখ খুলে বলতে পারে না। তাই বলি শোন, আর কষ্ট না করে তোরা বৃন্দাবনে যা, আমাকে নিয়ে নিধুবনের কাছে। আজ থেকে তোদের নামে হবে সাধনা কুঠির। নিয়ে চললেন শালগ্রামকে নিয়ে। পৌঁছে গেলেন। আপনারা যদি কেউ বৃন্দাবনে যান, দেখবেন নিধুবনের পশ্চিম পাশে আছে একটি রুম, আর সেখানে লেখা আছে সাধনা কুঠির। সেই সাধনা কুটিরে সাধনা মা আর ওই যে যাকে সদানন্দ বাবাজি রূপে যে দ্বিতীয়বার এলো, তিনি কিন্তু সদানন্দ বাবাজি নয়, তিনি হলেন মানিক লাল। এইবারে চললেন বৃন্দাবনে। বৃন্দাবনের পথে পথে চলছে, আর ব্রজবাসীর কাছে গিয়ে ভিক্ষা করে তন্ডুল নিয়ে গোবিন্দ সেবা দেবে গো, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভু সেবার তটে, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভু
প্রভুর সেবার তরে। কেউ তাড়াহুড়ো করে ভিক্ষা দিতে আসবেন না, দিলে আস্তে সুস্তে আসেন। যদি 4 ঘন্টা আপনার ধৈর্য ধরে বসেন তাহলে নিশ্চয়ই ভিক্ষা দেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। ভালো লাগলে দেবেন, না হলে না। জোর পূর্বে কোনো কিছু নয়, তবে আস্তে আস্তে। ওকে ভিক্ষা মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। ও গো তাই তো আমি এসেছি গো সবার দুয়ারে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো আমার মাসি পিসি। ও গো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো মাসি পিসি। আমি ভিক্ষার লাগি সবার দুয়ারে আসি, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো তাই তো তোমাদের দুয়ারে আসি, ভিক্ষা দাও গো মাসি পিসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, তাই তো তোমাদের দাঁড়ে আসি। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, দাঁড়ালো গো শ্যামেরি বামে, দাঁড়ালো গো শ্যামেরি বামে। দাঁড়ালো গো শ্যামেরি বামে। ও তোরা হেরবি যদি আইরে সখী রূপের কিরণে, হেরবি যদি আইব সখী রূপের কিরণে। আমার রাই দাঁড়ালো গো বামে। দাঁড়ালো গো শ্যামেরি বামে। ও গো সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা গো। রায় দাঁড়ালো গো শ্যামেরি বামে। রায় দাঁড়ালো গো। ইলেকট্রিক লাইন আছে, দূরে যাও দূরে সুখ যাও বলে আমার কৃষ্ণ মাথায় দূরে ময়ূর যাও, পাখা। অনেক দেরি আছে। পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা গো। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, দাঁড়ালো গো আপনারা কি বলতে যান? সুখ বলে হুড়ুড় করবেন না, ইলেকট্রিকের তার আছে চারিদিকে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন হায় হায় মদন ইলেকট্রিকের মোহন। তার আছে। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাই দাঁড়ালো গো অনেক সময় পাবে। শুধু একটা বিকৃতি পাবে। দাঁড়া একটু দাঁড়া, তোরা নাচবি তো? তাহলে তোরা যদি নাচবি, তোরা এমন তাড়াহুড়ো করছিস কেন? আমি তো বলছি একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। আরে পাখা টাকা পড়ে সব এতক্ষণ ভাঙবে। সময় দিয়েছেন, আপনার আরেকটু ধৈর্য আচ্ছা ধরুন। দাঁড়া, এই বাবু নিচে যা, যা নিচে যা, যা নিচে যা। এই ধৈর্য নিচে যা, যা চলে যা, যা যারা দিবি নিচে ঝোলাই দে, যা ঝোলাই দে, যা ঝোলাই দে, ঝোলাই দে, যা ঝোলাই দে, যা। কই? সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, হায় মদন মোহন হায় হায় মদন মোহন। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। দাঁড়ালো গো আগামীকাল দাঁড়ালো গো বিকাল 4টের সময় সুখী বলে আমার কৃষ্ণ গিরি এই সবজি ধরেছিল, কাটার জন্য গিরি ধরেছিল। তারা সারি সবজি বলে কেটে দেবে। আমার রাধা শক্তি সঞ্চারিল। দাঁড়ালো গো আমাদের শ্যামেরি বামে, উপস্থিত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন হায় হায় মদন মোহন। ওরে সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। আরে একটু আস্তে আস্তে না। একটু অঘটন ঘটে যাবে। দাঁড়ালো গো শ্যামেরি বামে। একটু পিছিয়ে যান, বলে পিছিয়ে, আমার পিছিয়ে, কৃষ্ণ পিছিয়ে। গিরি ধরেছিল, হায় গিরি ধরেছিল হায় হায় গিরি ধরেছিল। ওরে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। ইলেকট্রিকের তার আছে। শ্যামেরি বামে, দাঁড়ালো গো শ্যামেরি বামে। আস্তে দাঁড়া, আমি বারবার বলেছিলাম না আপনাদের ঝোলা গেছে ওখানে দেন, আপনার সকলেই পাগল হয়ে গেছে। ইলেকট্রিকের তার আছে, আপনারা বুঝতে আমি পারছেন বলছি না। কি আমাকে দিলে কি দুর্ঘটনা ঘটে আলাদা যাবে। জায়গায় যাবে, ওদেরকে দিলে কি আলাদা জায়গায় যাবে? হ্যাঁ কি মাধব পয়সা দে, 50,000 টাকা দে। বলছি শুনুন না, আপনারা ইলেকট্রিকের তার আছে, ধৈর্য ধরে আসুন না, আর 5-7 মিনিট সময় লাগবে, পরপর দিন। চলো লাইন সবাই করে আসুন। নাচি। আর তোদেরকে দিতে হবে না, তোদের তাড়াহুড়োতে আর ভিক্ষা দিতে হবে না, তোদের যে এত অস্থিরতা। এই বড় পয়সা দে,
চলো প্রেম সে বলে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, উৎসব কমিটি কি, গুরু গোসাই কি। চলো চলো এবার নাচবো তো নাকি? হ্যালো, পয়সা দিতে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি